फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल सोम्स क्लासरूम। আজকে তোমাদের জন্য বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য অর্থাৎ অধ্যায় নাম্বার যে 3টা রয়েছে সেইটাকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে যে উপপাদ্যগুলো তোমাদেরকে করাবো, দেখো এই অধ্যায় থেকে মেইনলি দুটো উপপাদ্য পড়ে। একটা হচ্ছে উপপাদ্য নাম্বার 32, দেখো বোর্ডের এখানে লেখা রয়েছে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তো এটা একটা উপপাদ্য। আর একটা 33 নম্বর উপপাদ্য আছে, 33 নম্বর উপপাদ্য, এই দুটোকে আগে করাবো। তারপর এই চ্যাপ্টার থেকে যে ধরনের শর্ট কোশ্চেন বা নিউমেরিক্যাল যেটা পড়ে টপিকে, সেইটাকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। কথা বাড়াবো না, কথা বাড়ালে সময় নষ্ট হবে, আর ওয়ান শট মানে তোমাদের হাতে সময় কম, তাই জন্যই ওয়ান শট দেওয়া। তো এখন আমি ডাইরেক্ট ক্লাসে চলে আসছি, ডাইরেক্ট আমি প্রমাণে চলে আসছি। দেখো ফার্স্টে আমরা উপপাদ্যকে করি সাধারণত 3টে থেকে 5টা স্টেপের প্রশ্ন হয়। প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন, তারপর বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, অঙ্কন, প্রমাণ। তাহলে কটা স্টেপ? 5টা স্টেপ। ওই সেই আগে বলতো না 5.1 সলিউশন, 5টা প্রবলেম তার একটা সলিউশন। তো উপপাদ্য করবার নিয়ম হচ্ছে সবসময় 5টা স্টেপে করা। আবারও বলছি, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, এই যে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, আর হচ্ছে অঙ্কন, তারপর প্রমাণ। অঙ্কন তারপর প্রমাণ, ঠিক আছে? তো দেখো আমরা সাধারণ নির্বাচন বাচ্চারাও করতে পারে। অঙ্কন অবধি যদি তুমি করতে পারো তাহলে তুমি 2 মার্কস পাবে। একটা উপপাদ্যের জন্য 5 মার্কস থাকে। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয় লেখার পর এর পরের যে স্টেপটা রয়েছে অর্থাৎ অঙ্কন, মানে 4টে স্টেপ করতে পারলে তুমি 2 মার্কস পাবে। 4টে স্টেপের মধ্যে যদি কোনো স্টেপ ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো মার্কস পাবে না। তাহলে কি আমাদের টোটাল উপপাদ্য 5টা স্টেপে করতে হয়। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, তারপর অঙ্কন। এই অঙ্কন অবধি করতে পারলে, এই লাস্টেরটা বাদে অঙ্কন অবধি করতে পারলে তোমরা 2 মার্কস পাবে। তারপরে লাস্টের যে স্টেপটা অর্থাৎ প্রমাণ করবার জন্য 3 মার্কস থাকে। এবার দেখো এই টপিকের যে সাধারণ নির্বাচন বা যে কোনো উপপাদ্য সাধারণ নির্বাচন কি হয়, যেটা ওর টাইটেলটা দেওয়া থাকে, মানে যেটা ওর উপপাদ্যের যে বিবৃতিটা দেওয়া থাকে সেই বিবৃতিটাকে আমরা দেখে দেখে লিখে দেবো, ওটাই সাধারণ নির্বাচন। মানে সাধারণ নির্বাচনের মধ্যে যেমন এখানে লেখা আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, সাধারণ নির্বাচনের মধ্যে ওটাই দেখে দেখে লিখে দেবে। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, ওটাই দেখে দেখে লিখে দেবে, কোনো চিন্তার কিছু নেই। তারপরে স্টেপ হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি করতে হয়? বিশেষ নির্বাচনে সাধারণ নির্বাচনের মধ্যে আমি যা করেছি সেটাকেই নাম দিয়ে করতে হবে, আর কিছু না, সেটাকেই নাম দিয়ে করব। এখানে যা যা লেখা আছে সেটাকেই নাম দিয়ে করলেই সেটাই হয়ে যায় বিশেষ নির্বাচন। তাহলে কিভাবে সেটা করে একটুখানি ব্যাপারটাকে বোঝা যাক। দেখো আমি এই জায়গাটার মধ্যে একটা পিকচার আঁকছি তোমাদের জন্য, এইখানটাতে একটা পিকচার আঁকছি, এই যে পিকচারটাকে এঁকে দিলাম। এইখানে আমি একটা কি এঁকেছি? বৃত্ত এঁকেছি। এখানে আমি কি এঁকেছি? এখানে আমি একটা বৃত্ত এঁকেছি। এবার ব্যাস নয় এরূপ একটা জ্যা আঁকছি। তো ব্যাস নয় এরূপ একটা জ্যা কি হবে? ব্যাস নয় এরূপ একটা জ্যা হচ্ছে এইটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটা জ্যা। ব্যাস হতে হলে তো সেটা বৃত্তের সেন্টার থেকে যেত। ব্যাস নয় এরূপ একটা জ্যা বলেছে কোয়েশ্চেনের মধ্যে, ব্যাস নয় এরূপ জ্যা বলেছে। ব্যাস নয় এরূপ জ্যা মানে যেটা বৃত্তের সেন্টার মোটামুটি এরকম একটা জায়গা থাকবে, বৃত্তের সেন্টার থেকে আঁকা যাবে না। তাহলে কোথা থেকে আঁকতে হবে? বৃত্তের সেন্টার থেকে আঁকা যাবে না, নিচ থেকে আঁকতে হবে, এরকম একটা জ্যা। তাহলে এইটাই আমরা লিখবো। কি লিখবো? আমরা যা লেখা আছে এখানে ব্যাস নয় এরূপ একটি জ্যা, তো আমরা এইটা দেখে দেখে লিখবো যে এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, আর এখানে এ বি হলো ব্যাস নয় এরকম একটা জ্যা। এ দেখো তাই লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রীয় বৃত্তের কিরম জ্যা চেয়েছে? ব্যাস নয় এরূপ জ্যা। তো এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এই যে এ বি হলো একটা জ্যা যেটা কিনা ব্যাস নয়। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো এমন একটা জ্যা যেটা কিনা ব্যাস নয়, ঠিক আছে? এরকম একটা জ্যা। আচ্ছা, তাহলে কি বলেছে? জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কি করা হবে? লম্ব অঙ্কন করা হবে। কি করতে বলেছে? বৃত্তের কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে বৃত্তের যে কেন্দ্র, সেই বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব? লম্ব অঙ্কন করব। তাহলে এইটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তো ভালো করে শুনে নাও কথাটা, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, তার এবিটা হচ্ছে ব্যাস নয় এরূপ একটি জ্যা। সেই বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের উপর
আমরা একটা কি করলাম, লম্ব অঙ্কন করলাম, যেটা বলেছে লম্ব অঙ্কন করা হলে বলেছে, তো আমরা ও কেন্দ্রীয় বৃত্ত থেকে আমরা এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে যেটুকু বলা থাকবে সেটুকুই করবো, আর সেটুকুকেই আমি লিখবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে ওডিটা, এই ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, দেখো তাই লেখা আছে, ওডিটা হচ্ছে এবির উপর লম্ব। এই যে ওডিটা, এটা হচ্ছে এবির উপর লম্ব। তাহলে আর একবার কথাটা বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। বলছে ব্যাস নয় রূপে একটা জ্যা দরকার, তো এবি কে এঁকেছি, যেটা ব্যাস নয় এমন একটা জ্যা। তারপর এই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হবে, বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করেছি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করেছি। কিরকম লম্ব, এই দেখো ওডিটা লম্ব, কার উপর লম্ব, এবির উপর লম্ব। দেখো এই যে ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, যা বলেছে তাই লম্ব অঙ্কন করা হলো বলেছে, লম্ব অঙ্কন করেছি। এবার বলছে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে প্রামাণ্য বিষয় কি, এই যে লম্বটা আমি এঁকেছি, এই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি, এডির মাপ যত হবে আর বিডির মাপ যত হবে সেম হবে, তাই তো বলেছে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে কি, একটা লাইনকে সমদ্বিখণ্ডিত করার অর্থ এ পাশের টুকরো যত এ পাশের টুকরো তত। ধরো তোমাকে বললো 8 সেন্টিমিটারের কোন লাইনকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, মানে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। সমদ্বিখণ্ডিতর মানেই তাই বোঝায়, এটা 4 সেন্টিমিটার হলে এটা 4 সেন্টিমিটার হবে, এটাই হচ্ছে সমদ্বিখণ্ডিতর মানে। তাইলে এডির মাপ যত হবে ডিবির মাপ তত হবে, তাই লেখা আছে দেখো এডি আর ডিবি হচ্ছে সমান। তাহলে বিশেষ প্রামাণ্য বিষয় অবধি আমার বোঝা গেছে। এবার আমি চলে আসবো অঙ্কনে। অঙ্কনের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি, অঙ্কন একটা বাচ্চা ছেলেরাও করতে পারে। অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওর সাথে এ কে যুক্ত করে দেবো আর ওর সাথে বি কে যুক্ত করে দেবো। তাহলে লিখবো ও এ এবং ও বি যুক্ত করা হলো। তাহলে লিখছি কি, ও এ এবং ও বি যুক্ত করা হলো, ও এ এবং ও বি যুক্ত করা হলো। ঠিক আছে, কি লিখলাম, ওর সাথে এ কে যুক্ত করা হলো, ওর সাথে বি কে যুক্ত করা হলো, ও এ আর ও বি কে যুক্ত করা হলো। কাজ শেষ, এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, এবার আমরা এতটুকু পর্যন্ত করে ফেলেছি, ছবি ঠিক এঁকেছি। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে টাইটেলটা দেখে দেখে লিখে দিয়েছি, টাইটেলে যা লিখেছি সেটাকেই বিশেষ নির্বাচনে লিখেছি। ঠিক আছে, আর প্রামাণ্য বিষয়ের ক্ষেত্রে যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, যে কি দেখাতে বলেছে, যে এটা সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে এই যে ওডিটা, এটা এডি আর ডিবি দুটো সমান ভাগে ভাগ করবে, এটা দেখাতে বলেছে। এডি আর ডিবি সমান ভাগে ভাগ করবে, করেছি। তারপরে অঙ্কনের ক্ষেত্রে আমরা ও এ আর ও বি কে যুক্ত করেছি, সেটাকে আমি লিখে দিয়েছি। তাহলে আমি এতদূর অবধি যদি করি, পিকচার যদি ঠিক আঁকে, আমি 2 মার্কস পেয়ে গেছি। আমাকে আরো 3টে মার্কস পেতে হবে। 3টে মার্কস পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, দেখো শোনো এখানে কথাটা। আর 3 মার্কস পাওয়ার জন্য আমরা একটা টেকনিক ইউজ করব, কি, সেটা হচ্ছে প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে একটুখানি ভালো করে বোঝো। প্রমাণের ক্ষেত্রে কি ঘটবে, প্রমাণের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথম যে নিয়ম, প্রমাণের ক্ষেত্রে প্রথম যে নিয়ম, দেখো ওডিটা না এবির উপর লম্ব ছিল। কে লম্ব ছিল একবার একটুখানি দেখে নাও। এই যে ওডিটা, এই ওডিটা হচ্ছে এবির উপর লম্ব ছিল। তা ওডি যদি এবির উপর লম্ব হয়, ওডি যদি এবির উপর লম্ব হয়, ভালো করে বুঝবে, যেহেতু ওডি কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব, যেহেতু ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, তাহলে আমি একটা কথা বলতে পারি যে ও ডি এ কোণ, ও ডি বি কোণ দুটো হচ্ছে সমান সমান, 90 ডিগ্রি কোণ হবে। এই যে ও ডি এ কোণ, ও ডি বি কোণ, এই যে ও ডি এ কোণ আর ও ডি বি কোণ, এই দিকের যে কোণটা, এই দুটো কোণই কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে আমরা সেটাই লিখছি, কোণ ও ডি এ ইকুয়ালস টু কোণ ও ডি বি, দুটো কোণই কত ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে পুরো ত্রিভুজটার মধ্যে আমরা দুটো জিনিসকে সেম দেখতে পেলাম, দুটো জিনিসের মধ্যে দুটো কোণকে আমরা সেম দেখতে পেলাম। কাকে কাকে সেম দেখতে পেলাম, ওডিএ কে আর ওডিবি কে, দুটো কোণকে আমরা সেম দেখতে পেলাম। এটা হয়ে গেল আমাদের প্রথম কথা। 2 নম্বর কথা আমরা দেখব যে ওডিটা হচ্ছে সাধারণ বাহু। দেখো এই যে ওডিটা, এই বাহুটা এই পাশের ত্রিভুজটারও বাহু, আবার এই ওডিটা এই সাইডের ত্রিভুজটারও একই বাহু। এই ওডিটা কার বাহু, এই দিকের ত্রিভুজটারও বাহু, আবার এই ওডিটা এই সাইডের ত্রিভুজটারও বাহু, তাই জন্য ওডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমি এখানটাতে লিখছি যে ওডি এটা কি, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। ওডিটা হচ্ছে কি, ওডিটা হচ্ছে সাধারণ বাহু। এটাও হয়ে গেল। তাহলে দুটো জিনিস আমি করলাম, 1 নম্বর হচ্ছে দুটো কোণকে সমান দেখালাম, 2 নম্বর হচ্ছে দুটো বাহুকে সমান দেখালাম।
এবার এদের যে ব্যাসার্ধগুলো তো সেম, ব্যাসার্ধগুলো তো সেম। ও থেকে স্টার্ট করে বি পর্যন্ত ব্যাসার্ধ যা, ও থেকে বি পর্যন্ত এটা তো ব্যাসার্ধকে বোঝাচ্ছে। আবার ও থেকে স্টার্ট করে এ পর্যন্ত এটাও ব্যাসার্ধকে বোঝাচ্ছে। তুমি একবার লক্ষ্য করে দেখো, ও থেকে স্টার্ট করে বি পর্যন্ত এটাও ব্যাসার্ধকে বোঝাচ্ছে, ও থেকে স্টার্ট করে এ পর্যন্ত এটাও ব্যাসার্ধকে বোঝাচ্ছে। যেহেতু দুটোই ব্যাসার্ধ, ও বিও ব্যাসার্ধ, ওএও ব্যাসার্ধ, যেহেতু দুটোই ব্যাসার্ধ, তাই জন্য বলা যায় যে ও এ আর ও বি হচ্ছে সেম। তাই জন্য বলা যায় যে 3 নাম্বার কথা যেটা, ও এ ইকুয়ালস টু হচ্ছে ও বি। কেননা এরা হচ্ছে একই বৃত্তের কি, একই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে 3টে জিনিস আমরা সেম দেখতে পেলাম। একটা কোণ সমান দেখতে পেলাম, একটা বাহু সমান দেখতে পেলাম, আর একটা হচ্ছে ব্যাসার্ধ দেখতে পেলাম সেম। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। কোন কোন ত্রিভুজ? একটা পাচ্ছি ত্রিভুজ ও এ ডি। ঠিক আছে, তাহলে আমরা এখানটাতে লিখে নেব ওডি লম্ব এবি। হ্যাঁ, তাহলে আমরা লিখে নেব, তাই দুটো ত্রিভুজের নামটা এখানে লিখে নেব। কি কি নাম লিখে নেবো একবার একটুখানি দেখো। ও ডি এ ত্রিভুজ ও ডি এ, এবং আর একটা ত্রিভুজ আছে বাবু, আর একটা ত্রিভুজ কি আছে? ও ডি বি। ত্রিভুজ ও ডি বি এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি। কি কি? দুটো কোণ সমান 90 ডিগ্রি, একটা সাধারণ বাহু, আর হচ্ছে দুটো ব্যাসার্ধ হচ্ছে সেম বেরিয়েছে। তার মানে আমি এখন লিখতে পারি এই যে দুটো ত্রিভুজ, দেখো এই দুটো ত্রিভুজের আমি 3টে জিনিস সেম দেখিয়েছি। কি দেখিয়েছি? দুটো বাহু সেম দেখিয়েছি, একটা কোণ সমান দেখিয়েছি। দুটো বাহু কি কি? এর ওএ আর এর ওবি সমান দেখিয়েছি, তাহলে বাহু একটা সমান দেখানো হলো। ওডিটা সাধারণ বাহু দেখিয়েছি, তাহলে দুটো বাহু সমান দেখানো হলো। আর এখানকার কোণটাকে সমান দেখানো হলো। 3টে জিনিস সেম দেখানো হলো, দুটো বাহু আর একটা কোণ, 3টে জিনিস সেম দেখিয়েছি। দেখো, ওএ একটা বাহু আর ওবি একটা বাহু, একটা বাহু সেম দেখানো হলো। এর আর এর মিলিয়ে একটা বাহু সেম দেখানো হলো। ওডি একটা দুজনের কমন বাহু, তাহলে দুটো বাহু হয়ে গেল। আর একটা কোণ, এইখানকার কোণ আর এখানকার কোণ দেখানো হলো। তাহলে 3টে জিনিস দেখানো হলো, দুটো বাহু সমান দেখানো হলো আর একটা কোণ সমান দেখানো হলো। টোটাল 3টে জিনিস দেখানো হলো। তার মানে এখানে দুটো বাহু যে সমান দেখিয়েছি না, এই যে দুটো বাহু সমান দেখিয়েছি, দুটো বাহু কি কি বলতো? প্রথমত দেখো, এই যে ওডিটা, এটা তো তোমার হচ্ছে, যদি একটা সমকোণী ত্রিভুজ বলে মনে করো, এই যে ও ডি এ, এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ বলে মনে করো, সেই সমকোণী ত্রিভুজের ওডিটা না লম্বকে ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল বলা হয়, বা রাইট বাহু বলা হয়, রাইট। এই ওয়েটাকে সমান দেখিয়েছি, মানে এটা হাইপোটেনিয়াস বা অতিভুজ, তাহলে এইচ সমান হলো। আর একটা সাইড সমান দেখিয়েছি, সেই সাইড সমান কোনটা? এই যে এই ওডি বাহুটাকে দেখিয়েছি, আর এখানকার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে সমান দেখিয়েছি। তাহলে আর একবার কথাটা বলে দিচ্ছি, যাদের মাথায় ঢুকলো না আর একবার কথাটা বলছি। এখানকার কোণটা আর এখানকার কোণটা সমান দেখিয়েছি। ঠিক আছে, কোণ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। দেখো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কোণ মানে রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট সমান দেখালাম, দুটো রাইট সমান দেখালাম, রাইট মানে রাইট অ্যাঙ্গেল সমান দেখালাম। তারপরে হচ্ছে আর, তারপরে এইচ, দেখো এরও হাইপোটেনিয়াস, অর্থাৎ অতিভুজ সমান দেখালাম, আর এইচ হলো। আর এই একটা বাহু সাইড, তাহলে আর এইচ এস, 3টে জিনিস সমান দেখালাম। তাহলে কোন কোন ত্রিভুজ আছে এখানে? দেখো ও এ ডি আর ও বি ডি, দুটো ত্রিভুজ আছে। তাহলে ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি, এরা পরস্পর কি? এরা পরস্পর হচ্ছে সর্বসম। এরা পরস্পর কি? সর্বসম মানে এই যে ওএডি যে ত্রিভুজ আর ত্রিভুজ ওবিডি যে ত্রিভুজ, এরা পরস্পর সর্বসমকে এভাবে লেখা হয়। ওএডি ত্রিভুজ আর ওবিডি যে ত্রিভুজ, এরা সর্বসমকে এভাবে লেখা হয়। কিরকম সর্বসম? আবারও বলছি, 3টে জিনিস সেম দেখানো হয়েছে। একটা কোণটাকে রাইট অ্যাঙ্গেল বলা হয়, তাই জন্য আর দিয়ে লিখলাম। আর কেন লিখলাম? আরে 90 ডিগ্রি কোণ, তো দুটোই তো 90 ডিগ্রি কোণ, রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রিকে রাইট অ্যাঙ্গেল বলা হয়, তো কোণ যেহেতু, তাই রাইট অ্যাঙ্গেল, তাই আর লিখলাম। তারপর লিখবো এইচ, হাইপোটেনিয়াস আছে অতিভুজের,
এর ওই অতিভুজ এইচ, এই জন্য আর এইচ, আর এইচ। আর একটা লিখবো এস, এস মানে বাহু। কিরম বাহু? এই যে বাহু, এই যে সাইড, সাইড, এই যে বাহু, আর এইচ এস, আর এইচ এস সর্বসম, আর এইচ এস ভাবে এরা সর্বসম। এখন আর এইচ এস ভাবে সর্বসম হলে বা যেভাবেই সর্বসম হোক না কেন, দুটো ত্রিভুজকে যদি তুমি কখনো সর্বসম প্রমাণ করতে পারো তাহলে তার সব বাহু সব কোণ সমান, তাহলে তার সব বাহু সব কোণ সমান। ঠিক আছে, দুটো ত্রিভুজকে যদি তুমি কখনো প্রমাণ করতে পারো এরা সর্বসম, তাহলে তাদের সব বাহু আর সব কোণ সমান। তো আমি প্রমাণ করে দিয়েছি দুটো ত্রিভুজ সর্বসম। তিনটে জিনিস দেখালেই সর্বসম প্রমাণ হয়ে যায়, দুটো বাহু একটা কোণ বা তিনটে বাহু, ঠিক আছে, দেখালেই মূল কথা হচ্ছে সর্বসম প্রমাণ হয়ে যায়। সর্বসম হলে তাদের সব বাহু সব কোণ সমান হয়। তাহলে এই ত্রিভুজটার মধ্যে দেখো আমি এই বাহুটাকে ইউজ করেছি, এই বাহুটাকে ইউজ করেছি, এই বাহুটাকে ইউজ করিনি, এটা সমান হবে। আবার এই পাশের ত্রিভুজটার মধ্যে এই বাহুটাকে ইউজ করেছি, এই বাহুটাকে ইউজ করেছি, নিচের বাহুটাকে ইউজ করিনি, ডিবিটাকে, এটা সমান হবে। অর্থাৎ এডি আর ডিবি সমান হবে। যেটাকে ইউজ করিনি, এডিটাকে ইউজ করিনি ত্রিভুজের মধ্যে, এটা সমান হবে। আর এই ত্রিভুজটার মধ্যে যেটা ইউজ করিনি, ডিবি, এটা সমান হবে। বাকি যে দুটো পড়ে থাকবে সে দুটো সমান হবে। একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ দুটোকে যদি সর্বসম প্রমাণ করতে পারো, একটা ত্রিভুজকে যদি সর্বসম প্রমাণ করতে পারো, তাহলে যে বাহুগুলো বাকি থেকে গেল, যেগুলোকে প্রমাণ করনি, সেগুলো সমান হয়। যেমন এইটার এই দিকের ত্রিভুজটার জন্য এইটা নিয়েছি আর অতিভুজটা নিয়েছি, এটা নিইনি, তো এটা সমান হবে। আবার এই সাইডের ত্রিভুজটার মধ্যে এইটা নিয়েছি, অতিভুজ নিয়েছি, এইটা নিইনি, তাহলে অবশ্যই এডি আর ডিবি সমান হবে। তাহলে আমি লিখব এডি ইকুয়ালস টু ডিবি। ঠিক আছে, এটা প্রমাণিত। এটা কি? এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত। হলো ব্যাপারটা, বুঝতে পারা গেল? তো এই হচ্ছে কথা আর কি। নেক্সট, আচ্ছা এবার দেখো আমাদের যে সেকেন্ড যে উপপাদ্যটা এখান থেকে পড়বে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 33 নাম্বার উপপাদ্য। একই প্যাটার্ন, 5টা স্টেপে আমরা সলিউশন করব। প্রথম স্টেপ সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বানানটা খেয়াল করবে, চ দন্তের ন, চা, নির্বাচন নয় কিন্তু, অনেকে নির্বাচন বলে, নির্বাচন না, নির্বচন। সাধারণ নির্বাচনে আমরা কি লিখবো? যেটা টাইটেলে দেওয়া থাকবে, যেটা নাম, সেটাই দেখে দেখে লিখে দেবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই যে কথাটা থাকে না, যে প্রমাণ করি, যে এই সব কথা লিখবে না। কেবলমাত্র কোথা থেকে লিখবে? এখান থেকে, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা, এখান থেকে লিখে পুরো একদম দেখে দেখে একদম জ্যা লম্ব হবে অব্দি লিখে দেবে। তা আমি তাই করেছি, ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা যার উপর লম্ব হবে। যা যা লেখা আছে দেখে দেখে পুরো সিমিলার, জাস্ট কপি পেস্ট মারা লিখতে হবে। সেকেন্ড স্টেপ আসবো বিশেষ নির্বাচন। এখানে যা লেখা হবে সেটাকেই নাম দিয়ে এবার লিখবো। কি লেখা হয়েছে দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম একটা জ্যা এবি ধরে নিলাম। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম একটা জ্যা এবি, তাই ধরে নিলাম। আমি ছবিটাকে আঁকছি পরের পেজে, দেখে নাও। এখানটাতে আমি আঁকছি, এই যে এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের এইটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম একটা জ্যা হচ্ছে এবি, ব্যাস নয় এরকম একটা জ্যা হচ্ছে এবি। দেখো এবি যেটাকে এঁকেছি এটা কিন্তু ব্যাস না, কিন্তু এটা বৃত্তের জ্যা, বৃত্তের পরিধি থেকে অন্য পরিধি পর্যন্ত আঁকা আছে, এটা ব্যাস নয়, বৃত্তর ব্যাস না, এটা ব্যাস নয় এরকম একটা জ্যা হচ্ছে এবি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম একটা জ্যা কোনটা? এবি। আচ্ছা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরকম একটি জ্যা হচ্ছে এবি। এবার বলছে ডি হলো এবি জ্যায়ের মধ্যবিন্দু। কেন মধ্যবিন্দু নিতে হলো এখানে? এই যে দেখো বলেছে না যে সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করবে, কি বলেছে? সরলরেখাটা সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি? দুটো সমান ভাগে ভাগ করবে, এই পাশের টুকরো যত হবে এই পাশের টুকরো তত হবে, সমান দুটো ভাগে ভাগ করবে। তাই জন্য এবি জ্যায়ের ওপর আমরা একটা মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি, এবি জ্যায়ের উপর আমরা একটা মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ডি, যেটা হচ্ছে ডি। এইখান থেকে এই যে ডি একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম, ডি একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম, যেটার দ্বারা বোঝা যায় যে এ পাশেরটা যতটুকু মাপ আর এ পাশেরটা ততটুকু মাপ, কারণ সমদ্বিখণ্ডিত করবে বলেছে কোশ্চেনে। সমদ্বিখণ্ডিত করবে মানে কি? এ পাশের টুকরোটা যত মাপ এ পাশের টুকরো তত মাপ, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো সমদ্বিখণ্ডিত, তাহলে ডি হচ্ছে এবি এর কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলে এডির মাপ যত আর ডিবির মাপ তত, এডির মাপ যত ডিবির মাপ তত। তাই তো দেখো লেখা আছে এডির মাপ যত আর ডিবির মাপ তত, কারণ কোশ্চেনই বলে দিচ্ছে না সমদ্বিখণ্ডিত করবে। আরে কোশ্চেনই তো বলে দিচ্ছে, তাহলে ওই সরলরেখা যা এই যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা
সমদ্বিখণ্ডিত করবে, যে সমদ্বিখণ্ডিত করবে বলা আছে, সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, এ পাশের টুকরো যত ও পাশের টুকরো তত, এই যে এ পাশের টুকরো এডি যত এ পাশের টুকরো ডিবি তত, একই হবে। আচ্ছা, এবার বলছে একটা সরল রেখা আছে, সেটা করছে এই যে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা। দেখো কোশ্চেন পড়ো, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা। তো বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা মানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরল রেখা এই টোটাল জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে মানে এ পাশের টুকরো যত এ পাশের টুকরো তত, ঠিক আছে, ব্যাস। এবার লাস্ট স্টেপ হচ্ছে প্রমাণ, অঙ্কন। অঙ্কনের ক্ষেত্রে কি করব, ও এ কে আর ওবি কে যুক্ত করব। দেখো এখানে লেখা আছে ও এ এবং ওবি কে যুক্ত করা হলো, তাহলে তাই করছি আমরা। একবার আমরা কি করছি, ওর সাথে এ কে যুক্ত করছি, এই যে ও আর এ কে যুক্ত করলাম, আর ওর সাথে বি কে যুক্ত করলাম, ও এ আর বি কে যুক্ত করলাম, ও আর এ কে যুক্ত করলাম, ও আর বি কে যুক্ত করলাম, যুক্ত করলাম, যেটা করেছি সেটাই অঙ্কনে লিখেছি। দেখো যেটা যুক্ত করেছি, এই যে ও এ এবং ও বি কে যুক্ত করা হলো, যা করেছি তাই প্রমাণ লিখেছি। এবার বলছে তাহলে ওই সরল রেখা জ্যায়ের উপর লম্ব হবে, তাহলে ওই সরল রেখাটা জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ওই সরল রেখা জ্যায়ের উপর লম্ব হবে মানে কি, এই যে এই ওডি সরল রেখাটা এবি জ্যায়ের উপর লম্ব হবে, এবি জ্যায়ের উপর লম্ব হবে। এই যে ওডি সরল রেখাটা এবি জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় কি, ওডিটা এবির উপর লম্ব হবে। এই যে ওডি সরল রেখাটা এটা এবি এর উপর লম্ব হবে, তাহলে কি করব, ওডি এটা লম্ব এবির উপর, ওডি লম্ব এবি, ওডিটা এবির উপর লম্ব হবে, হয়ে গেল এটা। আচ্ছা, লাস্ট হচ্ছে প্রমাণ। তো প্রমাণ করবার জন্য আমরা দুটো ত্রিভুজ অলরেডি এঁকে রেখেছি, আমাকে কি প্রমাণ করতে হবে, যে এই ওডিটা এবির উপর লম্ব বা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। দেখো এখানে তাই বলেছে যে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, মানে এই ওডিটা হচ্ছে এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করবার জন্য আমি দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। একবার নেব হচ্ছে ত্রিভুজ ও এ ডি এবং ও ডিবি, ত্রিভুজ ও ডিবি এর ক্ষেত্রে দুটো জিনিস নিয়ে কাজ করব, কাজ করছি। নাম্বার 1, প্রথম স্টেপ আমার এই যে ও এ যেটা দেখতে পাচ্ছ এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে যেটা ওবি দেখতে পাচ্ছ এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি প্রথম স্টেপে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ও এ ইকুয়ালস টু হচ্ছে ওবি। কেন, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখে নাও, ভালো করে দেখে নাও জিনিসটা, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ও এর মাপ যত ওবির মাপ তত, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা গেল প্রথম স্টেপ। নাম্বার 2 আমি এখানটাতে নাম্বার 2 যেটা লিখতে পারি, তুমি লক্ষ্য করে দেখো এই যে ওডি যেটা, এটা হচ্ছে সাধারণ বাহু মানে এই বাহুটা এই পাশের ত্রিভুজটারও দেওয়াল, আবার এই বাহুটা এই দিকের ত্রিভুজটারও দেওয়াল, একই দেওয়াল। এই ওডি বাহুটা এই দিকের ত্রিভুজটার জন্য হবে, এই ওডি বাহুটা এই দিকের ত্রিভুজটার জন্য হবে। ওডিটা হচ্ছে সাধারণ বাহু, ওডি এটা কি, এটা হচ্ছে সাধারণ বাহু। ওডিটা হচ্ছে কি, ওডিটা হচ্ছে সাধারণ বাহু। হয়ে গেল সেকেন্ডেরটা। থার্ড জিনিস আমি দেখাবো, আমাকে বলা আছে কোশ্চেনে এটা সমদ্বিখণ্ডিত করবে। দেখো কোশ্চেনে বলা আছে, এদিকে দেখাও কি বলা আছে, সমদ্বিখণ্ডিত করবে মানে কি, সমদ্বিখণ্ডিত করবে কথাটার মানে এডির মাপ যত আর ডিবির মাপ তত সমদ্বিখণ্ডিত করবে, কোশ্চেনে বলেই দিয়েছে, এটা অলরেডি গিভেন, প্রদত্ত। তাহলে এডি আর ডিবি এই দুটো সমান, কেন, কারণ এটা প্রদত্ত, বলাই আছে প্রশ্নতে, যদি সমদ্বিখণ্ডিত করে, এটা প্রদত্ত, এটা দেওয়াই আছে, এটা সমান। তার মানে এডির মাপ যত আর ডিবির মাপ তত, এটা বলাই আছে। তাহলে দেখতে পেলাম আমি তিনটে বাহু সমান দেখালাম, একটা এই পাশেরটা, একটা নিচেরটা আর একটা এইটা, তিনটে বাহু সমান দেখালাম। তার মানে এই দিকের যে ত্রিভুজটা রয়েছে আর এই দিকের যে ত্রিভুজটা রয়েছে, দুটো ত্রিভুজই সর্বসম ত্রিভুজ হবে। তার মানে আমি লিখবো ত্রিভুজ ও এ ডি ইকুয়ালস টু, মানে সর্বসম ওডিবি, ত্রিভুজ ওডিবি, তাই তো, ত্রিভুজ ওডিবি
এদিকে যেটা ওএডি ত্রিভুজ আর এটা যেটা ওডিবি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। কিরকম সর্বসম ভালো করে বোঝো, তিনটে বাহু সমান এসছে, এর অতিভুজ, এর অতিভুজ একটা বাহু, এর এই বাহুটা দুজনের সাধারণ বাহু, এই দিকের ত্রিভুজটারও সাধারণ বাহু, এই দিকের ত্রিভুজটারও সাধারণ বাহু, তাহলে দুটো বাহু হলো। আর এর এই পাশটা যত আর এর এই পাশটা তত, এটা প্রশ্নই প্রদত্ত ছিল, তাহলে সর্বসম। কিরকম সর্বসম? তিনটে বাহু সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এস এস এস, তিনটে সর্বসম, সাইড সাইড সাইড, সাইড সাইড সাইড, তাহলে এস 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 সর্বসম। এই সর্বসমতা, ঠিক আছে, এই সর্বসমতা, এই সর্বসমতা অনুসারে, ঠিক আছে, এই সর্বসমতা অনুসারে এটা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এটা তো আমাদের হলো। এবার এখানে একটা জিনিস বোঝবার আছে ভাই, আমি তোমাদেরকে একটু আগেও শিখিয়েছি, যদি দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো তাহলে তার সব বাহু সমান আর তার সব কোণ সমান। তার মানে আমি বলতে পারি এর এই দিকে যে কোণ তৈরি হয়েছে আর এই দিকে যে কোণ তৈরি হয়েছে, দুটো কোণ সমান সমান হবে। তাহলে আমরা এখানে কিভাবে বলবো সেই কথাটা? সর্বসমতা প্রমাণ করে দিয়েছি। সর্বসম প্রমাণ করে দিয়েছি মানে কি, এর এইখানে যা কোণ হবে এর এখানেও তাই কোণ হবে, এর এখানে যা কোণ হবে এর এখানে তাই কোণ হবে, এর এইখানে যা কোণ হবে এর এইখানে তা কোণ হবে। সর্বসম মানেই তাই, সব বাহু সমান, সব কোণ সমান, সব বাহু সমান, সব কোণ সমান। তার মানে আমি বলতে পারি, তার মানে আমি কথাটা বলতে পারি যে এই দিকে যা কোণ হবে এর এই দিকে তাই কোণ হবে, একই একই কোণ তৈরি হবে দুটো। এবার একই যদি কোণ তৈরি হয় তাহলে কিভাবে সেটা বলবো? বলবো ওডি এবির উপর দণ্ডায়মান হয়ে, ওডি এবির উপর দণ্ডায়মান হয়ে, ওডি এ বি এর উপর, এ বি এর উপর দণ্ডায়মান হয়ে, দেখো দণ্ডায়মান হয়েছে, ছবি অনুযায়ী তাকাও, দণ্ডায়মান হয়ে, দণ্ডায়মান হয়ে, দেখো দণ্ডায়মান হয়েছে, দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে। এ দেখো ওডিটা দাঁড়িয়ে আছে কার উপর? এবির উপর, এবির উপর। ওডি এবির উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। সমান তো কোণ হবেই, কারণ সর্বসম ত্রিভুজ, এ পাশে যা কোণ তৈরি হবে পাশে তাই কোণ তৈরি হবে, ওখানে যা কোণ তৈরি হবে এখানে তাই কোণ তৈরি হবে, এখানে যা কোণ তৈরি হবে এখানে তাই কোণ তৈরি হবে। দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে, দণ্ডায়মান হয়ে সমান কি তৈরি করে? কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। ওডির উপর, ওডি এবির উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে, হলো? আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবার যদি সমান কোণ উৎপন্ন করে, তুমি একটা কথা চিন্তা করো, এই যে এবিটা, এবিটা তো একটা সরল রেখা, সরল রেখা মানে 180 ডিগ্রি, সরল রেখা মানে 180 ডিগ্রি। এবার মাঝখান থেকে যদি 180 ডিগ্রিটাকে সমান দুটো কোণে ভাগ করা হয়, মাঝখান থেকে যদি একটা কোনো বাহু টানা হয় যেটা এই 180 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করবে, তাহলে এ পাশটাও 90 ডিগ্রি হবে, এ পাশটাও 90 ডিগ্রি হবে। ভালো করে বোঝো ব্যাপারটা। এই যে এবিটা, এই যে এবিটা, এ বিটা, এটা তো একটা সরল রেখা, এটা তো স্ট্রেট লাইন। তাহলে এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে এই জায়গার যে টোটাল কোণটা সেটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। এটা যদি এখন যদি একটা কোনো রেখা এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, বা যদি কোনো একটা রেখা যদি সমান দুটো কোণে ভাগ করে, এই পুরো কোণটাকে যদি এটা দুটো সমান কোণে ভাগ করে, এই পুরো রেখাটায় কোন একটা রেখা যদি সমান দুটো কোণে ভাগ করে, তার মানে জানতে হবে এখানটাও 90 ডিগ্রি হচ্ছে, এখানটাও 90 ডিগ্রি হচ্ছে। তুমি তো লিখে দিয়েছো ওডি এবি কে ওপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। এই কথাটা বলার রাইট আমাকে কে দিয়েছে? এই কথাটা বলার রাইট, এই কথাটা বলার অধিকার আমাকে দিয়েছে ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজ তো সর্বসম প্রমাণ করেছি আমি, এটাও সর্বসম, এটাও সর্বসম, তো প্রমাণ করেছি। যদি আমি প্রমাণ করে থাকি যে এই ত্রিভুজটা সর্বসম, যদি আমি প্রমাণ করে থাকি, তার মানে অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যায় এই কোণটা সমান, এর ওপরের কোণটা সমান, এর এই সাইডের কোণটা সমান, এটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যায়। তাই জন্য এইখানকার কোণ যদি টোটাল কোণ 180 ডিগ্রি হয়, টোটাল কোণ যদি 180 ডিগ্রি হয়, এই টোটাল কোণটা যদি 180 ডিগ্রি হয়, এ পাশটা 90, এ পাশটা 90 হতেই হবে, এ পাশটা 90, এ পাশটা 90 হতেই হবে, সমান কোণ উৎপন্ন করবে। তো এই 180 ডিগ্রিটা সমান দুটো কোণে তৈরি হবে, তো এই 180 ডিগ্রিটা সমান দুটো কোণ তৈরি করবে, তো সমান কোণ উৎপন্ন করবে। তো তাই জন্য আমি বলতে পারি ওডিটা লম্ব কার উপর? এবির উপর। এটা প্রমাণিত, এটা প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তাই জন্য আমি বলতে পারি এই যে ওডিটা এটা লম্ব এবির উপর, এটা আমি বলতে পারি, ঠিক আছে। এখন তোমাদেরকে দুটো মতো হচ্ছে কোয়েশ্চেন দেখাবো, দুটো থেকে তিনটে কয়েকটা কোয়েশ্চেন দেখাচ্ছি, যে কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
প্রথমে একটা কোয়েশ্চেন দেখো, মানে এগুলো হচ্ছে তোমার 2 মার্কসের মধ্যে পড়বে বা 1 মার্কসও পড়তে পারে, মানে এইটা তুমি পারলে 1 মার্কসের কোয়েশ্চেন গুলো করতে পারবে। দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা, যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি মানে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়। দুটো জ্যা রয়েছে, একটা 6 সেন্টিমিটারের, একটা 8 সেন্টিমিটারের, দুটো জ্যা রয়েছে। তাহলে আগে ছবিটাকে এঁকে নিই, ভালো করে দেখো কিভাবে। এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই একটা আমি বৃত্ত এঁকেছি, একটা জ্যা এঁকেছি হচ্ছে আমি 8 সেন্টিমিটারের, একটা জ্যা এঁকেছি আমি 6 সেন্টিমিটারের, ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটারের জ্যা, আর এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটারের জ্যা। এটা হচ্ছে 6 সেন্টিমিটারের জ্যা, এটা হচ্ছে 6 সেন্টিমিটারের জ্যা, আর এটা হচ্ছে 8 সেন্টিমিটারের জ্যা, ঠিক আছে। তো বৃত্তের কেন্দ্র থেকে এই 6 সেন্টিমিটারের জ্যায়ের যে দূরত্ব, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, দেখো তাই লেখা আছে। এই যে যদি ছোট জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, এই যে বৃত্তের কেন্দ্র থেকে ছোট জ্যাটার দূরত্ব 4 সেন্টিমিটার, ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে, তাহলে অপর জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কত? তাহলে বলছে এই যে জ্যাটা, এটার বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কত, কি করে বার করব? কথাটা শোনো ভালো করে। সবসময় জানবে, ওই যে একটু আগে একটা উপপাদ্য পড়ালাম না, কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে আঁকা রেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো রেখা আঁকা এটা সমান দুটো টুকরোতে ভাগ করে, এটা পড়লাম তো, এটার কনসেপ্টটা ইউজ করব। মানে আমি বলবো এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে 4 সেন্টিমিটারের রেখাটা এঁকেছি, এটা এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটারে ডিভাইড করবে, টোটালটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো রেখা আঁকা হয়, সেটা দুটো সমান টুকরোতে ভাগ করে, এদিকে 3 এদিকে 3, দুটোতে ভাগ করে। এখন আমি বৃত্তের এইখান থেকে আমি এই ব্যাসার্ধটাকে আঁকবো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি ব্যাসার্ধটাকে আঁকবো, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধটাকে আমি আঁকবো। এবার তুমি একটা কথা চিন্তা করো, এটা 3, এটা 4, তাহলে অতিভুজটা কিন্তু 5 হবে কনফার্ম। এই জায়গাটা তো 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি হবে, একটু আগে শিখেছি, পরে ভুলভাল কথা বলবে না। 90 ডিগ্রি হবে, বৃত্তের কেন্দ্র থেকে যে রেখা আঁকা হয় সেটা 90 ডিগ্রি কোণ তৈরি করে, একটু আগেই শিখেছি। লম্ব হবে, জ্যার উপর লম্ব হবে, শিখেছি। তো এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে। কি করে? অতিভুজ, এই অতিভুজ বার করবার নিয়ম রুট আন্ডার লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, মানে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার করে দেখো, অ্যান্সার আসবে 5। অ্যান্সার আসবে 5, মানে এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে 5, ব্যাসার্ধটা হচ্ছে 5, ব্যাসার্ধটা কত? 5। তার মানে এই সেন্টার থেকে স্টার্ট করে এই যে ব্যাসার্ধটা এটা হচ্ছে 5, ওকে 5। এবার আমি দূরত্বটাকে বার করব, কিরকম ভাবে দূরত্বটাকে বার করব? আমি এই ডিস্টেন্সটাকে বার করব, তো এই দূরত্বটা জানবার জন্য যখনই আমি এখান থেকে এটার উপর লম্ব আঁকবো, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটারে ডিভাইড হয়ে যাবে, এটা 4, এটা 4 ডিভাইড হয়ে গেল। এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত 4, এখান থেকে এতটুকু পর্যন্ত 5, ঠিক আছে। টোটাল 8 সেন্টিমিটার রয়েছে, সেটা দুটো 4 ভাগ হবে, এটা 4, এটা 4, তো এটা 4 হলো, এটা 5 হলো। এইখান থেকে এইটুকু কত, এটা জিজ্ঞাসা করা হয়েছে, এইটুকু কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, এটা আমাদের নিয়ম। তাহলে আমরা এটাকে ও নাম দিলাম, এটাকে মনে করো ডি নাম দিলাম, এটাকে মনে করো এ নাম দিলাম। ফার্স্ট হচ্ছে লম্ব স্কোয়ার মানে ওডি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে ও এ তার হচ্ছে স্কোয়ার। দেখে নাও, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। লম্ব হচ্ছে ওডি, এটা জানতে হবে। এডির মাপ হচ্ছে 4, তো এডির জায়গাতে আমি 4 স্কোয়ার লিখবো, ওডি স্কোয়ারটা যেরকম আছে সেরকম লিখবো। ও থেকে এ পর্যন্ত 5, তাহলে 5 স্কোয়ার লিখবো। তাহলে ওডি স্কোয়ারটা কত? সেটা হচ্ছে 16 ওদিকে চলে যাবে, 4 স্কোয়ার মানে 16 ওদিকে চলে যাবে, এটা 25, 16 ওদিকে চলে যাবে, তো -16। তো ওডি স্কোয়ার চলে আসবে হচ্ছে 25 - 16 মানে 9, তাহলে শুধু ওডির মাপ কত চলে আসবে? √9, মানে অ্যান্সার আসবে 3। ওডির মাপ আসবে হচ্ছে 3, এটুকুর মাপ হচ্ছে 3, এটুকুর মাপ কত? এটুকুর মাপ হচ্ছে 3 সেন্টিমিটার। মানে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যা অবধি, মানে বড় জ্যাটা অবধি, বৃত্তের কেন্দ্র থেকে বড় জ্যা অবধি দূরত্ব 3 সেন্টিমিটারের। কোশ্চেনে দেখো তাই বলা আছে যে তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত? তো 3 হবে অ্যান্সার। আচ্ছা, এটা তো হয়ে গেল এই কোশ্চেনটা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো, এই কোশ্চেনটা আমাদের শেষ।
পরের কোশ্চেনে চলে আসবো। কি বলছে দেখো, বলছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয় এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তার মানে কি? তার মানে হচ্ছে একটা জ্যায়ের দূরত্ব হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটার এই যে জ্যায়ের যে দৈর্ঘ্য, এই জ্যায়ের দৈর্ঘ্য এ বি, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। বৃত্তের যে জ্যাটা, এই জ্যাটা হচ্ছে 48 সেন্টিমিটার। কোথা থেকে আঁকা হয়েছে? বৃত্তের কেন্দ্র থেকে আঁকা হয়েছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে এই যে জ্যায়ের মানে নর্মালি একটা জ্যা আছে, যেটা হচ্ছে 48 সেন্টিমিটার দূরত্ব। দেখো তাই বলা আছে কোশ্চেনে যে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার। কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার। কেন্দ্র থেকে এই জ্যায়ের যে দূরত্ব, সেই দূরত্বটা কেন্দ্র থেকে এই জ্যায়ের যে দূরত্ব, সেই দূরত্বটা কত? 7 সেন্টিমিটার। এখন এটা টোটালটা যদি 48 সেন্টিমিটার হয়, এটা 24 ডিভাইড হবে। এটা হবে 24, এটা হবে 24, 24 ডিভাইড হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই? হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা যদি 24 ডিভাইড হয়, আমরা অটোমেটিক্যালি এই ব্যাসার্ধটা জেনে যাব। কি করে ব্যাসার্ধ জেনে যাব? অতিভুজের কনসেপ্ট, সিম্পল। রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে রুট আন্ডার লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, মানে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, এটা হবে। তো 24 স্কোয়ার মানে 576, আর এটা হচ্ছে তোমার 49। 576 প্লাস হচ্ছে 49 করলে 9 6 15 5 থাকলো 1, 7 4 11 12 2 হাতে থাকলো 1, তাহলে 6 625। তো এটা করে আসছে 625, তার আবার রুট, মানে এটা আসবে হচ্ছে 25, এটা আসবে 25, এটা হচ্ছে 25 আসবে। এটা 7, এটা 24, তাহলে অটোমেটিক্যালি এটা 25 আসবে, হতেই হবে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পরের পার্টে কি বলছে দেখো, বলছে তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা, এবার বৃত্তের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বের জ্যা আঁকি। বৃত্তের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যা আঁকলাম। বৃত্তের কেন্দ্র থেকে কত সেন্টিমিটার দূরত্বে? 20 সেন্টিমিটার দূরত্বে। 20 সেন্টিমিটার দূরত্বে বৃত্তের কেন্দ্র থেকে কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যাকে এঁকেছি। বৃত্তের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে একটা জ্যাকে এঁকেছি। ঠিক আছে, আঁকা হয়েছে স্যার, ওকে। এবার 20 সেন্টিমিটার, ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? ওই জ্যায়ের দৈর্ঘ্য মানে এই যে এই জ্যাটা রয়েছে, এটা দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো এটা দেখো 20 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ আমি জানি। এই ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে 25, ব্যাসার্ধটা হচ্ছে 25, আর ব্যাসার্ধ কত এখানে? ব্যাসার্ধ হচ্ছে 25। তাহলে ব্যাসার্ধ 25, জ্যায়ের দূরত্ব হচ্ছে 20। ব্যাসার্ধ 25, জ্যায়ের দূরত্ব 20। তাহলে এইখান থেকে স্টার্ট করে এইটুকুর মাপ যত হবে, সেটাকে যদি কোনোভাবে বার করতে পারো, ব্যাসার্ধ 25 আর এখান থেকে এই জ্যায়ের দূরত্ব 20, এইটুকু যদি বার করতে পারো, তাহলে টোটাল জ্যাটা বের করতে পারবে। তাহলে অতিভুজ জানা, লম্ব জানা, ভূমিটাকে বার করতে হবে, তাই তো? অতিভুজ জানা, লম্ব জানা, ভূমিটাকে বার করতে হবে। আমি এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আচ্ছা, আমাদের এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার, ও এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ওবিটা হচ্ছে লম্ব স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, এবিটা হচ্ছে ভূমি, ভূমি তার স্কোয়ার, এবিটা হচ্ছে ভূমি তার স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এবি মানে হচ্ছে ভূমি স্কোয়ার, ওবি মানে লম্ব স্কোয়ার, ইকুয়ালস টু ওএ মানে অতিভুজের স্কোয়ার। এবার দেখো মাপ বেরিয়ে যাবে। ওবি কত? ওবি হচ্ছে 20, ওবির জায়গায় লেখা হচ্ছে 20 তার স্কোয়ার, প্লাস ওএ কত? ওএ হচ্ছে 25, 25 তার স্কোয়ার, এবিটা জানতে বলেছে, এবি তার স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মানে 625, 20 স্কোয়ার মানে 400, এদিকে টেনে নেবো -400, ইজিক্যাল টু এবি স্কোয়ার। 625 থেকে 400 বাদ গেলে 225 থাকে, তো 225 ইকুয়ালস টু এবি স্কোয়ার। তো শুধু এবি ইজিক্যাল টু রুট আন্ডার 225, তো অ্যান্সার আসবে 15। তার মানে ব্যাপারটা হচ্ছে এবি এইটুকুর মাপ হচ্ছে 15, এখান থেকে স্টার্ট করে এইটুকুর মাপ কত? এটুকুর মাপ হচ্ছে 15। এখন এটুকুর মাপ 15 হলে এই পাশেরটাও 15 সেন্টিমিটারই হবে, এখান থেকে স্টার্ট করে এইটুকু কত হবে? 15 সেন্টিমিটারই হবে। তাহলে টোটাল জ্যাটার দৈর্ঘ্য কত দাঁড়ালো? এটা 15 আর এটা 15, টোটাল জ্যায়ের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তো মোট জ্যায়ের যে দৈর্ঘ্য, জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? জ্যায়ের দৈর্ঘ্য কত হবে বলো? জ্যায়ের দৈর্ঘ্য হবে,
এটা 15, এটা 15, টোটাল হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে জায়ের দৈর্ঘ্য। 15 ইন্টু 2 করে দেবে, 30 সেন্টিমিটার হচ্ছে জায়ের দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে কোনটা করলাম? ঠিক আছে, 2 এর দাগেরটা করে ফেললাম, ঠিক আছে, এটা আর এটা করে ফেললাম। নেক্সট যে পিকচারটা আছে সেই পিকচারটাকে আমাকে আরেকবার ফ্রেশ করে এঁকে তারপরে করতে হবে। তো পিকচারটাকে একটু বড় সড়ো করে আঁকি, ঠিক আছে? তো পিকচারটাকে একটু বড় সড়ো করে আঁকি আগে। তো পিকচারটাকে কিভাবে আঁকবো? এখানে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্ত এঁকেছি, এইটা হচ্ছে তোমার জ্যা এঁকেছি, বৃত্তের এই হচ্ছে সেন্টার, সেন্টার থেকে স্টার্ট করে এই অবধি পি আর অবধি হচ্ছে সি, ও পি সি, ঠিক আছে? তো সেন্টার থেকে স্টার্ট করে এত দূর অবধি আমি এঁকে দিয়েছি। এটা হচ্ছে সি হবে, এই জায়গাটা হচ্ছে আমার পি হবে, এই জায়গাটা হচ্ছে আমার ও হবে, সবই ঠিক আছে। আচ্ছা, কি বলেছে? পিসি 2 এবি 6, ঠিক আছে, পিসি 2 এবি 6, পিসি 2 এবি 6। আচ্ছা, পিসি 2 এবি 6, পিসি এই যে পিসি যেটা এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে 2, এবি এ এটা, বি এটা, এই টোটাল এবিটা 6, টোটাল এখান থেকে স্টার্ট করি এবিটা হচ্ছে 6, 6 মানে এইটুকু হচ্ছে 3 হবে, এইটুকু হচ্ছে 3 হবে, এ থেকে পি পর্যন্ত 3, এ থেকে পি থেকে বি পর্যন্ত 3। একটু আগেই বুঝিয়েছি তোমাদেরকে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব আঁকলে এটা 3, এটা 3, সেম ভাবে ডিভাইড হয়ে যায়। এবার দেখো, এবার আমরা কিভাবে অঙ্কটাকে করব দেখো। এবার আমি একটা কাজ করছি, আমি ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স জানি না, তো আমি এখান থেকে এইটুকু ডিস্টেন্সকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিলাম। এবার আমি যদি এখন এইখান থেকে এইটুকুকে যুক্ত করি, কি ঘটনা ঘটতে পারে একটুখানি ভালো করে দেখো। তুমি একটা জিনিস লক্ষ্য করো, ও সিটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাসার্ধ, ও সিটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এখানে ওবিটাও ব্যাসার্ধ। ও থেকে স্টার্ট করে সি পর্যন্ত এটাও ব্যাসার্ধ, আবার ও থেকে স্টার্ট করে বি পর্যন্ত এটাও ব্যাসার্ধ। তো ও থেকে সি পর্যন্ত মাপ কত? এটুকু এক্স আর এটুকু 2 মিলিয়ে এক্স প্লাস 2। ও থেকে সি পর্যন্ত ব্যাসার্ধর মাপ এক্স প্লাস 2, তাহলে ও থেকে বি পর্যন্ত মাপটাও এক্স প্লাস 2 হবে। এটাও কত হবে? এটাও হবে এক্স প্লাস 2 হবে, এটাও এক্স প্লাস 2 হবে। এবার নিয়ম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার করতে হবে, সিম্পল জিনিস। তাহলে আমরা একটা কাজ করছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, মানে এক্স তার স্কোয়ার লম্ব স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার এটা ভূমি স্কোয়ার, প্লাস 3 তার স্কোয়ার এটা ভূমি স্কোয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, এক্স প্লাস 2টা হচ্ছে তার অতিভুজ তার স্কোয়ার। তো এখান থেকে এক্স স্কোয়ার হবে প্লাস 3 স্কোয়ার মানে 9 হবে, এটাকে ভাঙলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো। সবকিছুকে এইদিকে টেনে নিচ্ছি, সবকিছুকে এই দিকে টেনে নিচ্ছি, বা 9টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি আর বাকি সবকিছুকে এদিকে টেনে নিচ্ছি। এক্স স্কোয়ার রয়েছে, প্লাস এক্স স্কোয়ার এদিকে চলে আসলে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 4x এদিকে চলে আসলে মাইনাস 4x, আর 4 আছে, আর প্লাস 9 ওইদিকে চলে গেলে মাইনাস 9, এইটা কেটে যাবে, মাইনাস 4x থাকবে, আর 4 থেকে 9 বাদ গেলে এখানে হবে হচ্ছে মাইনাস 5, এটা কেটে যাবে, 4টা তলায় ভাগ হবে, এক্স এর মান আসবে 5/4, তো 5 রয়েছে, 4 একে 4, এখানে 1 নামলো, পয়েন্ট নিলাম, 0 হলো, 4 দুগুণে 8 হলো, 2 আর পয়েন্টের জন্য 0 আসবে, 4 5 20, 4 5 20, তো 20, এই ঠিক আছে। তো 1.25 আসছে, এক্স এর যে মাপটা সেটা আসছে 1.25, এক্স এর যে মাপটা সেটা কত আসলো? এটা আসলো হচ্ছে 1.25। তাহলে তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে টোটাল ব্যাসার্ধ, কোশ্চেন দেখো জিজ্ঞাসা করবে টোটাল ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, মানে টোটাল ব্যাসার্ধ জানতে চাইছে। তো টোটাল যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে ও থেকে স্টার্ট করে সি পর্যন্ত মোট ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধটাকে ভালো করে লক্ষ্য করো, ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে ওসি পুরোটা। তো তার মাপ কত হবে? তার মাপ কত হবে? 1.25 প্লাস 2, এইখান থেকে এইটুকু 1.25, এই যে 1.25 বার করেছি, প্লাস 2, তো 1.25 প্লাস 2 মানে 3.25, এত। এখান থেকে এটা 1.25, এটা 1.25 আর এটা 2, তো টোটালটা কত হচ্ছে? 3.25 এত সেন্টিমিটার, 3.25 এত সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেনে চলে আসবো এখান থেকে। নেক্সট আমরা আরেকটা কোয়েশ্চেনে দেখো চলে এসেছি তোমাদের জন্য এইখানটাতে, ঠিক আছে। এই হচ্ছে একটা কোয়েশ্চেন, দেখো এখানে আমি উল্টো দিক থেকে দু একটা উল্টো পাল্টা কোয়েশ্চেন দেখাই কয়েকটা,
একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। যেমন দেখো এইখানে একটা কোশ্চেন দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এবি জ্যা আর সিডি জ্যা দৈর্ঘ্য সমান বলেছে। তাহলে একটা ছবিটা আঁকি, আগে দেখো ছবিটা আঁকি। তাহলে সবার আগে এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এর এবি জ্যা যত, এ বি জ্যা যত, আর এখানকার সিডি জ্যাও তত, সিডি জ্যাও তত। এই জ্যায়ের যত মাপ আর এই জ্যায়ের তত মাপ, জ্যা দুটোর দৈর্ঘ্য সমান। তারপর কি বলছে, এ ও বি কোণ 60 ডিগ্রি। এ ও বি কোণ 60 ডিগ্রি মানে, এ ও বি কোণ 60 ডিগ্রি মানে এ ও বি এই জায়গার যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। সিডি কত বলে দিচ্ছে, 6 সেন্টিমিটার। সিডি এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে অটোমেটিক্যালি এটাও 6 সেন্টিমিটার হবে। তোমাদের মনে প্রশ্ন থাকছে, স্যার আপনি এরকম বদমেশি কেন করছেন, সিডি 6 বলে আপনি কেন এবি কে 6 লিখছেন? আরে ভাই কোয়েশ্চেনে বলছে, আমি বলছি না। এবি আর সিডি সমান দৈর্ঘ্যের জ্যা, এটা যদি 6 হয় তো এটাও 6 হবে। হয়ে গেল ব্যাপার। আচ্ছা, কোশ্চেনে জিজ্ঞাসা করছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ভাই তুমি দেখেই বুঝতে পারছো এটা সমবাহু ত্রিভুজ, দেখেই বুঝতে পারছো এটা সমবাহু ত্রিভুজ, দেখেই বুঝতে পারছো এটা 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে অটোমেটিক্যালি এটাও 60 আর এটাও 60 হবে, 60-60 ভাগ হবে। ঠিক আছে, 180 আছে, তো এটা তো বৃত্তের ব্যাসার্ধ আর এটা তো বৃত্তের ব্যাসার্ধ, দুটো তো সমান সমান বাহু। এটা 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে বৃত্তের কেন্দ্রে, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর এটাও বৃত্তের ব্যাসার্ধ, দুটো তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো সমান সমান কোণে ভাগ হবে। এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 হবে, এটাও 60 হবে, দুটো 60-60 ভাগ হবে। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে, এটা 6 হলে এটাও 6 হবে। ব্যাসার্ধ তো সমান হবে না? তুমি একটা কথা চিন্তা করো না, অনেকে বুঝতে পারলো না আমি জানি, আবার বলছি। এটা 60 ডিগ্রি আর এটা যদি 60 ডিগ্রি হয়, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এও বৃত্তের ব্যাসার্ধ, এও বৃত্তের ব্যাসার্ধ, দুটো বৃত্তের ব্যাসার্ধ আছে। এখন দুটো যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে তো দুটো বাহু সমান হবে, এই বাহুটা যা হবে এই বাহুটা তাই হবে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে বাকি কোণ দুটো সমান সমান হবে। এটা 60 হয়ে গেছে, বাকি আছে আমাদের 120 ডিগ্রি কোণ, তাহলে এটাও 60 হবে, এটাও 60 হবে। তার মানে পুরো ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, 60 60 60। একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে একটা 6 সেন্টিমিটার মানে এটাও 6, এটাও 6, প্রত্যেকটাই 6 করে হবে। এটার ক্ষেত্রে যদি তুমি এইটা আর এইটা আঁকো, এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, প্রত্যেকটা 6 করে হবে। তো এটাও আমাদের হয়ে গেল, আমরা এই কোশ্চেনটাও করে ফেললাম। আচ্ছা, নেক্সট কি করে করবে দেখো, এটা খুব ভালো একটা কোশ্চেন। বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে সবার আগে একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো, মানে দেখো এই আগে একটা, সবার আগে হচ্ছে একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের দুটো জ্যা আঁকলাম, একটা হচ্ছে এবি, ঠিক আছে, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে এসি, আর একটা আঁকবো হচ্ছে এসি, এসি। তাহলে এবি একটা জ্যা এঁকেছি আর এসি একটা জ্যা এঁকেছি, ঠিক আছে, দুটো জ্যা আঁকা হয়েছে। ওকে স্যার, এবার কি বলছে, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা এঁকেছে। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত মানে আমি সবার আগে একটা বৃত্তের ত্রিভুজ এঁকে নিই, এবিসি ত্রিভুজ আগে একটা এঁকে নিলাম, এবিসি ত্রিভুজ এঁকে নিলাম। বৃত্তের কেন্দ্র থাকবে এরম একটা জায়গাতে, এবিসি ত্রিভুজ আমি একটা এঁকে নিলাম, বৃত্তের কেন্দ্র থাকবে এরম একটা জায়গাতে। তাহলে এবি একটা জ্যা, এসি একটা জ্যা, বৃত্তের যে কেন্দ্রটা সেটা এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ তার বাইরে এঁকেছি, যেটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তার বাইরে বৃত্তের কেন্দ্র এঁকেছি। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, বলছে এবি আর এসি 6 সেন্টিমিটার করে, এবিও 6 এসিও 6, এবি আর এসি 6 সেন্টিমিটার করে, ঠিক আছে, এবি আর এসি 6 করে। ওকে, এবি আর এসি 6 করে, 6 করে যখন 6 করে আঁকি, এবিও 6 সেন্টিমিটার, এসিও 6 সেন্টিমিটার, হলো? হ্যাঁ স্যার হলো। আচ্ছা, তারপরে কি বলছে, বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত? বিসি জ্যায়ের দৈর্ঘ্য মানে বি থেকে এই যে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত, বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে। তা আমি একটা কাজ করছি, আমি সবার আগে এখান থেকে এইটুকুকে জুড়ে দিচ্ছি। দেখো আমি এখান থেকে এইটুকুকে জুড়ে দিলাম, এটার সাথেও এটাকে জুড়ে দিলাম, ঠিক আছে। ছবিটাকে আরেকটু সুন্দর করি, ঠিক আছে, আরেকটু সুন্দর করি ছবিটাকে, ঠিক আছে, আরেকটু সুন্দর করি, দেখো যাতে দেখতে সুন্দরই লাগে খুব, ঠিক আছে। দেখো কি করলাম, এটাকে আরেকটু বাড়ালাম, এরকম একটা জায়গা বাড়ালাম, এই যে বৃত্তের কেন্দ্র দেখলে তাহলে জুড়লে এবার ব্যাপারটা বোঝা যাবে।
ঠিক আছে, এবার জুড়লে ব্যাপারটা বোঝা যাবে। এবার দেখো এই দুটোকে আমি জুড়ে দিচ্ছি, এই দুটোকে আমি জুড়ে দিচ্ছি, এই যে জুড়ে দিলাম। এবার এই বিসি জায়ের দৈর্ঘ্যটা আমাদের কাছে জানতে চেয়েছে, বিসি জায়ের দৈর্ঘ্য। এই জায়গাটার নাম পি দিলাম, এই জায়গাটার নাম ও দিলাম, ঠিক আছে, পি দিলাম আর এই জায়গাটার নাম ও দিলাম, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের 5 সেন্টিমিটার হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। আচ্ছা, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ওকে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, ওকে। তার মানে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখানের এইটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা ফার্স্টে এপিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। এপিসি ত্রিভুজ, ত্রিভুজ এপিসি নিয়ে কাজ করব। এপিসি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। এই জায়গার কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা হচ্ছে আমার ভূমি। এপি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিসি স্কোয়ার ইকুয়ালস টু, এইটা হচ্ছে অতিভুজ এসি, এসি স্কোয়ার, ঠিক আছে। আর একবার বলে দিই, এপিটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার, এটা ভূমি, ভূমি স্কোয়ার, এই এসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার। এবার এখানে একটা ব্যাপার আছে, এপি মানে না টোটাল ওয়ে থেকে এই ওপির বিয়োগ, টোটাল ওয়ে থেকে, ওয়ে ওয়ে ও এ যেটা ও এ থেকে এই ওপির বিয়োগ। এপির জায়গাতে লিখলাম ও এ থেকে, ওই পুরো ওয়ে থেকে ওপির বিয়োগ, ওপির বিয়োগ করে তার স্কোয়ার প্লাস পিসি, পি থেকে সি, এটা পি থেকে সি, এটা হচ্ছে এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু এসি, এ থেকে সি এটা মানে হচ্ছে 6 তার স্কোয়ার এটা। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই পিকচারটার মধ্যে এই যেটা ওয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এই ওয়েটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটার মাপ 5 সেন্টিমিটার প্রশ্নে বলা আছে। দেখো বলা আছে যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, বৃত্তের মাপটা ব্যাসার্ধটা বলা আছে। তো এই ওয়েটা হচ্ছে 5 সেন্টিমিটার, ওয়ের জায়গায় 5 লিখবো, 5 মাইনাস ওপি তার হচ্ছে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। তো এটাকে ভাঙবো আমি, এটাকে ভাঙলে হবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু ওপি প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 36। আচ্ছা, তো এখানে তোমার 25 রয়েছে, 25টা ওইদিকে চলে যাবে, 36 থেকে 25 বাদ গেলে 11 হবে। তাহলে 10 ওপি মাইনাস 10 ওপি প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25টাকে ওইদিকে নিয়ে গেলে 11 হবে। হ্যাঁ, 5 আর 6 11, 11 হবে, ওকে। এটা হলো। নেক্সট নেক্সট আমরা একটা কাজ করব, এটা আমাদের একটা ইকুয়েশন বানানো থাক। তাহলে আমরা কোন ত্রিভুজ ধরে কাজ করেছি? এ পি সি ত্রিভুজ ধরে কাজ করেছি। এবার আমরা এই সাইডের ত্রিভুজটা ধরে কাজ করব, এই দিকেরটা, মানে ও পি সি এই ত্রিভুজটা ধরে কাজ করব, ছোট ত্রিভুজটা, এই যে ও পি সি এই ত্রিভুজটা ধরে কাজ করব, ওপিসি এই ত্রিভুজটা ধরে কাজ করব, ওপিসি ত্রিভুজ ধরে কাজ করব। তাহলে ত্রিভুজ ও পি সি, এটা থেকে কি পাচ্ছি দেখো, দেখো এটা থেকে কি পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা এইটা তোমার হচ্ছে লম্ব, এটা তোমার লম্ব, পিসিটা হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে এক্স তার স্কোয়ার, লম্ব স্কোয়ার, ঠিক আছে, লম্ব তার স্কোয়ার, এই যে পিসিটা হচ্ছে লম্ব, লম্ব তার স্কোয়ার, ওপিটা হচ্ছে ভূমি প্লাস হচ্ছে ওপিটা হচ্ছে ভূমি তার স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার হলো, ভূমি স্কোয়ার হলো, আর এই ওসিটা হচ্ছে অতিভুজ প্লাস হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ মানে হচ্ছে 5 স্কোয়ার। আর একবার বলে দিচ্ছি, ও পিসিটা হচ্ছে লম্ব, লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওপিটা হচ্ছে ভূমি, ওপিটা হচ্ছে ভূমি, ভূমি স্কোয়ার, আর এই 5টা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার। হলো? হ্যাঁ স্যার হলো। এবার একটা কাজ করছি, এই জায়গাটাতে একটা সিলি মিস্টেক হয়েছে, এটা এ স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, প্লাস আবার এই ওপি স্কোয়ারও তো হবে, বি স্কোয়ারও তো হবে, ওপি স্কোয়ারও তো হবে, তাই না?
এ স্কোয়ার হলো মাইনাস 2, এ বলতে 5 হলো, বি বলতে ওপি হলো, তারপর আবার এই ওপিরও তো স্কোয়ার হবে, ওপি স্কোয়ার হলো প্লাস এক্স স্কোয়ার, তো প্লাস এক্স স্কোয়ার হলো ইকুয়াল টু 36, তো ইকুয়াল টু 36 হলো। এইবার ঘটনাটা হচ্ছে দেখো এবার এখান থেকে কি করে করব, এখান থেকে যেটা করতে পারি 25 মাইনাস 5 দুগুণে 10 ওপি, 10 ওপি প্লাস এক্স স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইকুয়ালস টু 36, ইকুয়ালস টু 36। এবার এই এক্স স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার এটার মান হচ্ছে 25, দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার এটার মান হচ্ছে 25। তো এই জায়গাটাতে সেই মানটাকে লিখব, তাহলে 25 মাইনাস 10 ওপি, আর এই জায়গাটাতে লিখলাম 25 ইকুয়ালস টু 36। 25 আর 25 50 হবে, এই 50টাকে ওই দিকে নিয়ে যাব, তাহলে দাঁড়াবে, এটাকে দাঁড়াবে মাইনাস 10 ওপি, এটা ইকুয়ালস টু মাইনাস 10 ওপি ইকুয়ালস টু তোমার দাঁড়াবে হচ্ছে 25 25 50টাকে ওই দিকে নিয়ে যাবে, 36 থেকে 50 বাদ দিলে হবে হচ্ছে মাইনাস 14, মাইনাস 14 হবে। মাইনাস মাইনাস কাটাও, 10টাকে তলায় ভাগ করো, ওপির মাপ কত আসবে 14/10। তো 14/10 মানে যদি এটাকে 2 দিয়ে কাটো এটা হবে 7, 2 দিয়ে কাটলে এটা হবে 5, 7/5 আসবে। ওপির মাপ কত আসবে 7/5, এটুকুর মাপ আসবে 7/5। এবার এই মাপটাকে তুমি যদি এর মধ্যে বসিয়ে দাও ওপির মধ্যে, তাহলে আমি এক্স এর মান জেনে যাব, মানে আমি জ্যায়ের অর্ধেক পার্ট জেনে যাবো, তাহলে বাকি অর্ধেকও তাই হবে। গোটাটা তো একটা জ্যা, তার অর্ধেক জেনে যাচ্ছি, তাহলে বাকি যেটাও জেনে যাব। তো ওপির মাপ যেটা বেরিয়েছে 7/5, এটা নেই ওপির জায়গা বসাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওপির জায়গা বসাও 7/5 তার স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25। তাহলে এটা কত হবে দেখো, এক্স স্কোয়ার হলো প্লাস 49/25 আছে ওইদিকে নিয়ে যাব, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 আছে 25 লিখলাম, এখানে 7 স্কোয়ার মানে 49/25, ওইদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 49/25। তো এক্স স্কোয়ারের যে মান দাঁড়াবে 25 25 625 মাইনাস 49 মানে 576/25। তো এক্স এর শুধু মান দাঁড়াবে রুট আন্ডার 576/25। তো অ্যান্সার বেরোবে 576 রুট করলে 24 আর 25 রুট করলে 5, এক্স এর মান দাঁড়াবে 24/5। এটার মান যদি 24/5 হয় তো এটার মানও 24/5, তো 24/5 এর সাথে 2 এর গুণ করলেই পুরো জ্যাটা বেরিয়ে যাবে বিসি জ্যা। তো বিসি জ্যা এর মাপ কত দাঁড়াবে 24/5 এর সাথে কতর গুণ 2 এর গুণ, তো হবে 48/5। 48/5 করে দেখো তোমার 9.6 মতো অ্যান্সার আসবে, 9.6 সেন্টিমিটার, তুমি করে দেখতে পারো। ঠিক আছে, ওকে।